আচ্ছা, তো আজকে দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে ক্লাস 4 ইনসার্ট ট্যাবের পার্ট 2। আমরা পিকচার থেকে শুরু করব। পিকচার ফরম্যাট। একটা ডকুমেন্টে কি করে পিকচার ইনসার্ট করতে হয়। পিকচার ইনসার্ট করার জন্য যেমন এখানে একটা ডকুমেন্ট তৈরি করা আছে অলরেডি। এখন আমি যদি চাই যে একটা পিকচার এই ডকুমেন্টে নিয়ে আসার জন্য, তাহলে আমাকে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আসতে হবে এই যে পিকচারে। পিকচার থেকে আমি পিকচারটা কোথায় পাবো? দিস ডিভাইস, আমার এই কম্পিউটার থেকে। তো আমি দিস ডিভাইসে ক্লিক করলাম। এখান থেকে আমাদের পিকচার যেখানে, আমি সেখানে ডিরেক্টলি চলে যাচ্ছি। যে হচ্ছে ডেস্কটপ, স্টুডেন্ট, কালেকশন। এখান থেকে এই যে ওয়ালপেপার বা লোগো যে কোনো একটা সিলেক্ট করে আমি ইনসার্ট করে দিচ্ছি। তো যে কোনো পিকচার নিয়ে আসলে নতুন করে একটা ট্যাব ওপেন হয়, এটার নাম হচ্ছে পিকচার ফরম্যাট। পিকচার ফরম্যাট বা যে কোনো কিছুর সাথে ফরম্যাট লেখা মানে এটাকে হচ্ছে কাস্টমাইজ করা যাবে বা কাস্টমাইজেশন। তো পিকচার নিয়ে আসছি এখন। পিকচারটা একটা ডকুমেন্ট বড় বড় আসছে বা অনেক বড় করে আসছে, বড় সাইজের। আমি যদি এটাকে ছোট বড় করতে চাই বা রিসাইজ করতে চাই, সেক্ষেত্রে এই যে যে পয়েন্টার গুলো আছে, এই পয়েন্টার গুলো ধরে আমি রিসাইজ করতে পারবো। যদি রেশিওটা ঠিক রেখে ছোট বড় করতে চাই, তখন যে কোনো কর্নার ধরে আমাকে এভাবে ছোট বড় করতে হবে। আদারওয়াইজ যদি এমন হয় যে আমি শুধু ডান পাশে ছোট বড় করতে চাই, তখন কিন্তু এই যে রেশিওটা নষ্ট হয়ে যাবে। বা উপর নিচে করতে চাই তখনও হবে, ছোট বড় করা যাবে, বাট অরিজিনাল পিকচারের রেশিওটা নষ্ট হবে। আমি আবার আন্ডু করে দিচ্ছি। আচ্ছা, তো কর্নারের যে কোনো পয়েন্টার ধরে আমরা এটাকে ছোট বড় করতে পারি। ওকে, এটা হচ্ছে রিসাইজ করা। এরপরে যাবতীয় যত কাস্টমাইজ আছে সবকিছু পাওয়া যাবে এই যে পিকচার ফরম্যাটে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যখন পিকচার সিলেক্ট না করা থাকবে, যেমন আমি বাইরে একটা ক্লিক করি, এখন যেরকম পিকচারটা সিলেক্ট করা নেই, তো সিলেক্ট করা না থাকলে এখানে কিন্তু পিকচার ফরম্যাটটা আসবে না। সো অবশ্যই যখনই আমরা কাজ করব, তখন পিকচারে সিলেক্ট করতে হবে, তারপর পিকচার ফরম্যাট আসবে, দেন আমরা এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারি। যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের কারেকশন আছে, কালার চেঞ্জ আছে, দেন হচ্ছে এটা ট্রান্সপারেন্সি কেমন হবে, এখানে পিকচারে অনেক স্টাইল আছে। ওকে, বর্ডার আছে, হ্যাঁ, আউটলাইনে কোনো বর্ডার হবে কিনা সেটার যদি কোনো কালার দিতে চাও, এখান থেকে কালারও দিতে পারবে। দেন পিকচারে অনেক ধরনের ইফেক্ট আছে, চাইলে এখান থেকে ইফেক্ট দিতে পারবে নিজের মতো করে কাস্টমাইজ করে। ওকে, তো যত ধরনের কাস্টমাইজেশন আছে এগুলো সবই পাবো পিকচার ফরম্যাটে। পিকচার ফরম্যাট থেকে দুইটা জিনিস খুব জানতে হবে এবং ইম্পর্টেন্ট, সেই দুইটা হচ্ছে একটা ক্রপ এবং আরেকটা হচ্ছে র‍্যাপ টেক্সট। আমি হচ্ছে প্রথমে এই পিকচার থেকে শুধুমাত্র আমাদের এই আইকনটা যদি নিতে চাই, তখন এটাকে করতে হবে ক্রপ। ক্রপে ক্লিক করলে এরকম আবার পয়েন্টার আসে। ওকে, চারদিকে পয়েন্টার আসে। আমি এই পয়েন্টারের উপরে ক্লিক করে বা মার্কিং গুলোর উপর ক্লিক করে আমরা এরকম এই যে যেই জায়গাটা আমরা নিতে চাচ্ছি ওই জায়গাটা আমরা সিলেক্ট করে নিব। বাইরে একটা ক্লিক দিলেই এতটুকু জায়গা শুধুমাত্র সিলেক্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটের কাজ কি? এখন আমি এই পিকচারটা ডকুমেন্টের যে কোনো জায়গায় এভাবে নিতে গেলে, হ্যাঁ, এই যে যেমন টেক্সটের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, তো আমরা যদি এটাকে ফ্রিলি ডকুমেন্টের সব জায়গায় মুভ করতে চাই, তখন করতে হবে র‍্যাপ টেক্সট। পিকচার সিলেক্ট করে পিকচার ফরম্যাট ট্যাব থেকে যে র‍্যাপ টেক্সট এখানেও আসবে, অথবা পিকচারের উপর রাইট ক্লিক করলে নিচের দিকে আসবে র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সট থেকে যখন আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, তার মানে পিকচারটা থাকবে টেক্সট গুলোর উপরে। এখন এটাকে ফ্রিলি যে কোনো জায়গায় মুভ করা যাবে। ওকে, তখন এটাকে যে কোনো জায়গায় মুভ করা যাবে। আর আমরা যদি চাই যে লেখার মাঝে থাকবে, তখন এখান থেকে হচ্ছে এই যে এইখানে অনেক চারটা বা পাঁচটা এরকম এক একটা ধরনের কাস্টমাইজ করা আছে বা রেফারেন্স দেওয়া আছে, আমরা ওইভাবে দিয়ে করে নিতে পারি। আরেকটা আছে বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট দিলে এই টেক্সটের নিচে পিকচারটা চলে যাবে। হ্যাঁ, এই যে এখন কিন্তু একটু ওয়াটারমার্কের মতো লাগতেছে, যদি আমি এটাকে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিই, কিন্তু এটা এই যে অনেকটা ওয়াটারমার্কের মতনই লাগবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের পিকচার ফরম্যাট। এটাকে যদি আমরা একটু রোটেট করতে চাই, তখন হচ্ছে এখান থেকে আসবো রোটেটে, রোটেট থেকে এখানে আসবে 90 ডিগ্রি, রাইট, লেফট, ওকে, ভার্টিক্যাল, হরিজন্টাল, এভাবে আসবে। আরেকটা জিনিস হচ্ছে যে এটাকে হচ্ছে নিজের মতো করে এই যে
কর্নার বা যে কোনো অ্যাঙ্গেলে এটাকে রাখা, তখন হচ্ছে যে এখানে রাউন্ড টাইপের একটা আছে বা অ্যারো রাউন্ড আছে, এটাকে সিলেক্ট করে আমরা এভাবে যে কোনো একদিকে রোটেট করে রাখতে পারি। ওকে, আচ্ছা এই হচ্ছে পিকচার ফরম্যাট। পিকচারটাকে ডিলিট করব কি করে? পিকচারকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিলেই পিকচারটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি শেপ ফরম্যাট। আমরা যদি এখানে একটা বাংলাদেশের পতাকা তৈরি করতে চাই, তো আমি লাইনের আগে ক্লিক করে ইনসার্টে এসে আগে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই, ব্ল্যাঙ্ক পেজ। ওকে, আমি আবার প্রথম দিকে আসি, এখানে একটা ক্লিক করি, এরপর হচ্ছে শেপে আসবো, পিকচারের পাশেই শেপ থাকবে, শেপ থেকে আমি রেক্টেঙ্গল নিচ্ছি, রেক্টেঙ্গল নিয়ে আমি হচ্ছে যতটুকু জায়গায় লাগবে আমি ততটুকু জায়গা এভাবে সিলেক্ট করে নিব। যতটুকু জায়গা পারফেক্ট হবে আমি ক্লিকটা উঠিয়ে দিলে শেপটা বসে যাবে। আচ্ছা, বসার পরে শেপে দুইটা জিনিস আসে, যে দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে শেপের ভিতরের কালারকে বলা হয় ফিল কালার এবং বর্ডারের কালারকে বলা হয় আউটলাইন কালার। এই যে যে ভিতরের কালারটা আছে, ভিতরের কালারটাকে বলা হয় ফিল কালার। তাহলে এখন এই ফিল কালারটা কি আছে, কি কালার, কি রং? ব্লু কালার। ওকে, তো আমি শেপে যখন সিলেক্ট করব শেপ ফর্মে চলে আসবে, শেপ ফর্মেট থেকে এখান থেকে ফিল দেওয়া যাবে, ফিল থেকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি গাঢ় সবুজ কালার। আচ্ছা, এবং বর্ডারের কালারটা কি দেওয়া আছে, এটা আমরা যখন জুম করব তখন বুঝতে পারবো। হ্যাঁ, জুম ছোট থাকলে বোঝা যায় না। এই যে যেমন ব্লু কালার একটা মার্ক আছে। তো আমরা এই শেপটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে এসে এই যে শেপ আউটলাইনে এসে নো আউটলাইন দিয়ে দিব, যে আমাদের কোনো আউটলাইন প্রয়োজন নেই। এই যে এখন কিন্তু কালারটা উঠে গেছে বা বর্ডারের কালারটা উঠে গেছে। আমি জুমটা আবার কমিয়ে নিচ্ছি। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে একটা রাউন্ড শেপ, তাহলে ইনসার্টে আসলাম, আবার তারপর শেপ থেকে যে রাউন্ড বা ওভাল টাইপের যে শেপটা আছে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে সাধারণ অবস্থায় আমরা ক্লিক করলে এটা এরকম ডিমের মতো আসতে পারে বা লম্বাটে আসতে পারে। তখন আমরা কি করব, এই যে ক্লিক থাকা অবস্থাতে কিবোর্ডে শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরলে এটা কিন্তু একটা রেশিও অনুযায়ী তখন রাউন্ড শেপটা আসবে। ওকে, দেন হচ্ছে আমি আগে মাউসের ক্লিকটা ছাড়বো, তারপরে হচ্ছে শিফটটা ছাড়বো। এরপর হচ্ছে আমি এটাকে বসিয়ে দিই, তো আমার একটু বড় হয়েছে, দেন আমি কর্নার ধরে শিফট ধরে আবার একটু ছোট করে দিচ্ছি, এটাকে একটা পাশে নিয়ে আসলাম। ওকে, এখন এটাকে আবার সিলেক্ট করে শেপ ফিল কালারটা রেড, শেপ আউটলাইনে একটা কালার আছে, শেপ আউটলাইনে এসে নো আউটলাইন দিয়ে দিলাম। ব্যাস, এই তো হয়ে গেছে আমাদের বাংলাদেশের পতাকা। চাইলে আমরা এইটাকেও হচ্ছে একটা ইফেক্ট দিতে পারবো, শেপে সিলেক্ট করে শেপ ইফেক্ট, শ্যাডো বা রিফ্লেকশন দিই, এটা আরো সুন্দর লাগবে। বাস, চাইলে আমরা একটা স্ট্যান্ড দিতে পারি, যেমন হচ্ছে ইনসার্টে আসলাম, শেপ থেকে এখান থেকে আবার একটা রেক্টেঙ্গল নিলাম, দেন এইখান বরাবর লম্বা করে এটার সাথে মিলিয়ে দিলাম, বাস হয়ে গেল। এটা কালার হালকা ঘোলাটে দিলাম, ব্যাস এই হয়ে গেল আমাদের বাংলাদেশের পতাকা। তিনটাকে একসাথে যদি মুভ করতে চাই তখন প্রথমে একটা শেপ সিলেক্ট করতে হবে, তারপর শিফট ধরে বাকি শেপ গুলোকেও সিলেক্ট করতে হবে। সবগুলো শেপ যখন সিলেক্ট হয়ে যাবে তখন আমরা যে কোনো একটা শেপে ক্লিক করে এটাকে যে কোনো দিকে মুভ করতে পারবো। ওকে, আচ্ছা এইগুলো হচ্ছে পিকচার ফরম্যাট এবং শেপ ফরম্যাট। এরপর আছে হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কি, আমরা আবার আরেকটি পেজ আনি, ইনসার্টে এসে ব্ল্যাঙ্ক পেজ, যদি এই পেজে করি, তো এখান থেকে যে স্মার্ট আর্ট হচ্ছে অনেকগুলো শেপের সমন্বয়। যেমন এখানে অনেক ধরনের ডিজাইন আছে, এগুলো সাধারণত প্রেজেন্টেশনে ব্যবহার হয়। ওকে, প্রেজেন্টেশন বা রিপোর্ট এগুলোতে সাধারণত বেশিরভাগ ব্যবহার হয়। তো আমি সিলেক্ট করে ওকে দিলাম, এখানে কিন্তু এই যে শেপের মতো চলে আসছে আর কি, তিনটা শেপের একটা স্মার্ট আর্ট চলে আসছে। এখন চাইলে আমি এখানে লিখতে পারি পার্ট 1 বা এ, দেন এখানে ক্লিক করে পার্ট বি, এখানে ক্লিক করে পার্ট সি। ওকে, এভাবে দিতে পারি। এখন যদি আমার আরেকটা প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এই যে বাম পাশে যেখানে টেক্সট লেখা যাবে, যে পার্ট সি যেখানে লিখছি এখানে একটা ইন্টার দিলেই কিন্তু আরেকটা শেপ এভাবে তৈরি হয়ে যাবে। ওকে, দেন এখানে লিখে দিলাম পার্ট ডি। ওকে, আর প্রথমে বলেছিলাম যে অনেকগুলো শেপের সমন্বয় হয়। সো এইগুলো হচ্ছে আলাদা আলাদা করে এক একটা শেপ, তুমি চাইলে এটাকে আলাদা আলাদা করে কালার করে বা কাস্টমাইজ করে নিতে পারবে। যেমন এই শেপটা সিলেক্ট করে ফরম্যাটে এসে শেপ ফিল কালার দিলাম রেড, এটাকে সিলেক্ট করে ফিল কালার দিলাম গ্রিন,
এটাকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ডার্ক ব্লু। ওকে, এটাকে সিলেক্ট করে এটাকে দিয়ে দিলাম অরেঞ্জ। ওকে, তো এইভাবে কাস্টমাইজ করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের পরে আছে হচ্ছে লিংক। আমরা যদি কোনো কিছু লিংক বসাতে চাই তো সেক্ষেত্রে কি করতে হয়? ওকে, নিচে আসি। আচ্ছা, এখানে যেমন হচ্ছে আমি যদি একটু লিংক বসাতে চাই, তো সাধারণত আমরা লিংক কিভাবে বসাই? তো আমরা কোন একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যদি লিখি টাইপিং টেস্ট আসার পরে আমরা যে ওয়েবসাইটে টাইপিং টেস্টটা করি, এই typingtest.com যে ওয়েবসাইটটা আছে বা এই যে লিংকটা আছে, এটা রাইট ক্লিক করে আমি কপি করে নিলাম। ওকে, দেন এটাকে মিনিমাইজ করে দিলাম। একটা পারি এখানে ডিরেক্টলি লিংক পেস্ট করে দিতে, হ্যাঁ, কন্ট্রোল ভি বা এইভাবে পেস্ট করে দিতে পারি। আচ্ছা, আরেকটা ভাবে কি হয়, আরেকটা ভাবে হচ্ছে ইনসার্টে এসে এই যে লিংকটা দেখতেছো, লিংকে যদি ক্লিক করো, অ্যাড্রেসের এখানে লিংকটা পেস্ট করবে, কন্ট্রোল ভি মনে না থাকলে এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে পেস্ট করবা। আর উপরে টেক্সট টু ডিসপ্লে, এখানে তুমি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবে। যেমন এখানে লিখে দিলা শুধু টাইপিং। ওকে, টাইপিং দিয়ে ওকে করে দিলা, তাহলে এইখানে ক্লিক করলে এই লিংকটা বা ওয়েবসাইটটা আসবে, প্লাস এইখানে ক্লিক করলে এই লিংকটা বা ওয়েবসাইটটা আসবে। তবে এই লিংকের সহজ কাজটা কি বা এটা বেনিফিটটা কি, যে আলাদা করে তুমি টেক্সট টু ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারবে। ওকে, লিংকে ঢোকার জন্য এই যে কন্ট্রোল চেপে ধরে মাউসের ক্লিক করলেই এই লিংকে চলে যাবে। আচ্ছা, এরপরে দেখি আমাদের পরের টপিকটা কি। পরের টপিক হচ্ছে হেডার ফুটার পেজ নাম্বার। হেডার ফুটার পেজ নাম্বার, সুন্দর টপিক। একটা পেজের একেবারে উপরের দিকে থাকবে হেডার, একেবারে নিচের দিকে থাকবে ফুটার। মাথা উপরে পা নিচে, সিম্পল জিনিস। আমরা যে কোনো পেজের একেবারে উপরের দিকে এসে ডাবল ক্লিক, মাঝখান বরাবর ডাবল ক্লিক করলেই হেডার আর ফুটার একসাথে শো করবে। ওকে, হেডার আর ফুটারের কন্ডিশন হচ্ছে হেডার আর ফুটারে আমরা যা লিখব সেটা সকল পেজে অ্যাপ্লাই হবে। ওকে, আমি লেখাটাকে সিলেক্ট করে হোমে এসে একটু বড় করে দিচ্ছি, চেঞ্জ কেস থেকে সবগুলো বড় হাতের করে দিলাম, কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম, দেন এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম, বোল্ড করে দিলাম, ইটালিক করে দিলাম, আর একটু বড় করে দিই, বাস। তো এখানে জুমটা কমিয়ে দিই, দেখো হেডার ফুটার। ওকে, হেডার আর ফুটারের কন্ডিশন হচ্ছে হেডার আর ফুটারে যাই লিখবো সেটা প্রত্যেকটা পেজে আসবে। দেখো আমি শুধুমাত্র একটা পেজে লিখছি, এই যে এই হেডারে আসছে, এই হেডারে কিন্তু আসছে, এই হেডারে আসছে, এরকম করে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজে হেডারে আসবে। এবং আমি যদি নিচে ফুটারেও লিখি যে দা ইন, তাহলে কিন্তু এটা দেখবা যে প্রত্যেকটা পেজে এই যে এইভাবে করে আসছে। ওকে, সো হেডার আর ফুটারের কন্ডিশন হলো এখানে আমরা যা লিখবো সেটা সকল পেজে অ্যাপ্লাই হবে। এখন আমি যদি ইনটা কেটে দিই তাহলে দেখো প্রত্যেকটা পেজ থেকে কিন্তু আবার কেটে যাবে। ওকে, সো আমরা যদি এখন পেজ নাম্বার অ্যাড করতে চাই তাহলে ইনসার্ট ট্যাবে এসে যে পেজ নাম্বার সাধারণত দুই দিকে আমরা দিতে পারবো, উপরের দিকে আর নিচের দিকে। উপর দিকে হলে কোন পাশে হবে, বা এখান থেকে হচ্ছে যেমন বাম পাশে, মাঝে নাকি ডানে, ঠিক আছে, এভাবে। তো টপ অফ পেজ মানে উপরের দিকে কোন পাশে বসবে, বামে, মাঝে নাকি ডানে, এরকম করে অনেকগুলো টেমপ্লেট দেওয়া। বটম অফ পেজ এখানে যেমন হচ্ছে দেওয়া, বা নিচের দিকে কোন পাশে বসবে, বামে, মাঝে নাকি ডানে। ওকে, যেমন আমরা কোর্স মডিউলটা ওপেন করি, এখানে কিন্তু হচ্ছে যে পেজ নাম্বারটা, এই যে একটা পেজ, এই যে পেজের নিচের ডান পাশে বসানো। ওকে, তো এটা কিভাবে দেওয়া, এটা হচ্ছে যে পেজ নাম্বারে এসে তুমি হচ্ছে বটম অফ পেজে আসবা, এখানে অনেক ডিজাইন আছে, এই যে এই ডিজাইনটা কিন্তু দেওয়া, যে অ্যাসেন্ড বার 2, এটা দিলেই কিন্তু যে কোর্স মডেলের মতো চলে আসবে, যে 1 2। এবং এইভাবে পেজ নাম্বার দেওয়া সহজ উপায় কি, বা সহজ কি, যে আমরা একটা পেজে পেজ নাম্বার দিলে প্রত্যেকটা পেজে কিন্তু এরকম পেজ নাম্বার অটোমেটিক চলে আসবে। ওকে, এই হচ্ছে হেডার ফুটার পেজ নাম্বার। এখন আমরা যদি স্বাভাবিকভাবে এই যে মাঝখানে লিখতে চাই তাহলে কিন্তু আবার লিখতে পারবো না, এই একটা কিন্তু সমস্যা। তাহলে আমরা হেডার আর ফুটার থেকে ব্যাকে আসবো কি করে, কিবোর্ডের এসকেপ কি দিব, অথবা মাঝখানের দিকে মাউসের পয়েন্টার এনে ডাবল ক্লিক করলেই কিন্তু আবার রেগুলার যে পেজটায় আমরা লিখি ওই পেজে চলে আসবে। ওকে, তো এই হচ্ছে হেডার ফুটার এবং পেজ নাম্বার। এরপরে কি আছে,
এরপরে আছে হচ্ছে টেক্সট বক্স ওয়ার্ড আর্ট। টেক্সট বক্সটা কি? টেক্সট বক্স হচ্ছে ডকুমেন্টে যে কোনো জায়গায় লেখার জন্য টেক্সট বক্স ব্যবহার হয়। এখন দেখো আমাদের এই যে উপরের দিকে যেই বাংলাদেশের পতাকাটা ছিল, আমরা চাইলে এখানে লিখতে পারবো না। ওকে, লিখলে কিন্তু ডকুমেন্টের যে পিছনের দিকে আসবে। ঠিক আছে, তো এইখানে লিখবো কি করে? এখানে লেখার জন্য কি করতে হবে? এখানে লেখার জন্য আমাদেরকে টেক্সট বক্স নিতে হবে, বা ডকুমেন্টে যে কোনো জায়গায় লেখার জন্য আমরা টেক্সট বক্স নিতে পারি। ইনসার্ট ট্যাব থেকে এই যে টেক্সট বক্স থেকে এসে ড্র টেক্সট বক্স, এটার উপর যদি একটা ক্লিক করি, বা হচ্ছে এখানে যদি ডিরেক্ট ক্লিক করি, তখন এভাবে আসলে ধরো আমি এখানে এই যে সিম্পল টেক্সট বক্সের উপর ক্লিক করলাম, এটা এরকম শো করলো। শো করার পরে আমি এটাকে ডানে বামে নিব কি করে? এই যে যে আউটলাইনটা দেখতেছো, এই আউটলাইনে ক্লিক করতে হবে। আউটলাইনটা, এই যে লাইনটা, এই ডট গুলো না, কিন্তু এগুলো কিন্তু ওই যে রিসাইজ করার জন্য, ছোট বড় করার জন্য, হ্যাঁ, মুভ করার জন্য বা এক এক দিকে নেওয়ার জন্য এই যে আউটলাইনে ক্লিক করে তারপর হচ্ছে এটাকে মুভ করতে হবে। আমি এই লেখাগুলোকে ক্লিক করে কেটে দিয়ে তারপর হচ্ছে এখানে লিখে দিব বাংলাদেশ। বাংলাদেশ লিখলাম, লেখার পরে এটাকে সিলেক্ট করে হোমে যাই, এটাকে বড় সাইজ করে দেই, এটাকে বোল্ড করে দিলাম, একটু ইতালিক করে দিলাম। ওকে, এখন হচ্ছে এই যে আউটলাইনটা ধরে আমি হচ্ছে এটা মাঝখানে নিয়ে আসব, এই কর্নারটা ধরে ডান দিকের পতাকার সাথে মিলাই দিলাম, এটাকে মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন কাজ হচ্ছে এটাকে এই যে শেপ ফরম্যাটে আসা। শেপ ফরম্যাট থেকে আমরা এই যে যে লেখাটা কিন্তু মাঝখানে আসে, কিন্তু কি উপরের দিকে, এটাকে একবারে মাঝে আনবো হচ্ছে এই যে এখান থেকে আসবো অ্যালাইন টেক্সটে আসার পরে এই যে মিডল দিলে কিন্তু মাঝখানে চলে আসবে। দেন আমি সিলেক্ট করে লেখাটাকে আরেকটু বড় করে দিচ্ছি, ব্যাস। এখন যদি বাইরে একটা ক্লিক করি, দেখো আমাদের কিন্তু বাংলাদেশের পতাকার উপরে বাংলাদেশের লেখা হয়ে গেছে। এখন এই যে যে লেখাটা দেখো, এই মাঝখানে একটা সাদা শেড থাকার কারণে আমাদের বাংলাদেশের পতাকাটা কিন্তু স্পষ্ট না। সেক্ষেত্রে কি করতে হবে? এই যে যে টেক্সট বক্সটা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শেপ। তো এটাকে আমরা সিলেক্ট করে শেপ ফরম্যাটে এসে ওই যে যে ফিল কালারটা ছিল, ভিতরে কালার সাদা আছে, তো ফিল কালারটা এসে আমরা নো ফিল করে দিব, চলে গেল। এখন কি আছে? এখন একটা আউটলাইন আছে, তাহলে আমরা শেপ আউটলাইনে এসে এই যে নো আউটলাইন করে দিলাম, বাস, এখান থেকে উঠে গেল। এখন নিজের মতো চাইলে যে এই কালার তোমার পছন্দ, ওই কালার তুমি সিলেক্ট করে তারপর ওই কালারে তুমি চেঞ্জ করে দিতে পারো ফন্ট কালারটা, ওকে, বা টেক্সট কালারটা। ঠিক আছে, সাদা দিতে পারো, ব্ল্যাক দিতে পারো, বা যেই কালার তোমার পছন্দ। ওকে, আমি সাদা দিয়ে দিলাম। যদি মনে হয় একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন, তখন আউটলাইনে ধরে একটু অ্যাডজাস্ট করে দাও। ওকে, তো এই হচ্ছে আমাদের ছিল টেক্সট বক্স। টেক্সট বক্সের পরে আছে হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের যে কোনো একটাতে ক্লিক করো, ক্লিক করার পরে এখানে ধরো আমি আবার সেম বাংলাদেশি লিখলাম, এগুলোকে আগে কেটে দেই, বাংলাদেশ লিখলাম। লেখার পর এটাকে চাইলে আমরা এই যে টেক্সট ইফেক্টে এসে এটাকে ট্রান্সফর্মে অনেক ভাবে অনেক ডিজাইনে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ওকে, এই যে, ঠিক আছে, এটা দিলাম, এটা দিয়ে বড় করে দিলাম। ওকে, আউটলাইনে ধরে আমি এটাকে মুভ করতে পারবো যে কোনো জায়গায়, কর্নার ধরে আমি বড় করতে পারবো। টেক্সট ফিল, তুমি শেপ ফরম্যাটে এসে এখান থেকেও টেক্সট কালারটা চেঞ্জ করে নিতে পারবে। ওকে, এখানে টেক্সট আউটলাইন যদি কোনো কালার দিতে চাও, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া। হ্যাঁ, এই তো, তাহলে হবে। এরপর আছে হচ্ছে, দেখে নেই আমাদের কোর্স মডিউলে ডেট এন্ড টাইম, ইনসার্ট ইকুয়েশন এন্ড সিম্বল। আচ্ছা, ডেট এন্ড টাইম যদি বসাতে চাই, যেমন হচ্ছে আমি এই ডকুমেন্টে আসি। আচ্ছা, এখানে যদি ডেট এন্ড টাইম বসাতে চাই, একটা হচ্ছে আমি ম্যানুয়ালি লিখে দিতে পারি যে আজকে যেমন 21 ফেব্রুয়ারি 2026, এভাবে লিখতে পারি। অথবা আমরা হচ্ছে এই যে ডেট এন্ড টাইমে ইনসার্ট ট্যাবে এসে ডেট এন্ড টাইমে ক্লিক করলে এখানে কিন্তু এই যে ডেট এন্ড টাইমের অনেকগুলো ফরম্যাট আছে, তবে অবশ্যই দেখতে হবে যে কম্পিউটারের ডেট এন্ড টাইমটা ঠিক আছে কিনা। এটা যদি নেট কানেক্ট করা থাকে তাহলে অবশ্যই ঠিক থাকবে। তো যেই ডেটটার ফরম্যাট তোমার পছন্দ, ওই ডেটে জাস্ট সিলেক্ট করে এই যে আপডেট অটোমেটিক্যালিতে ক্লিক করা থাকবে বা মার্ক করা থাকবে, দেন ওকে করে দিবা, বাস, এটা চলে আসবে। তুমি চাইলে আবার সিলেক্ট করে এটাকে আবার রিপ্লেসও করতে পারো ডেট এন্ড টাইম এসে, যে না এটা প্রয়োজন নেই, এটা হলে হবে বা এটা হলে হবে, সিলেক্ট করে ওকে দিলেও কিন্তু এটা চলে আসবে।
ওকে, এই হচ্ছে ডেট এন্ড টাইম। এরপর আছে হচ্ছে সিম্বল। সিম্বল গ্রুপ থেকে দুইটা জিনিস দেখবো বা দুইটা অপশন দেখবো, একটা ইকুয়েশন একটা সিম্বল। সাধারণত আমরা যদি এইভাবে দেখো ভাগ করি, আমি একটু জায়গা নিয়ে নিচ্ছি, যে যদি ভাগ করি যেমন 10/5, তো তখন কিন্তু আমাকে এভাবে পাশাপাশি লিখতে হয় এবং ভাগের চিহ্নটা না দিয়ে আমাকে দিতে হয় স্ল্যাশ। ওকে, দেন হচ্ছে আমি এখানে 2 লিখে দিলাম। তো অ্যাকচুয়ালি আমি যদি ভগ্নাংশ করতে চাই, তো ম্যাথমেটিক্যাল যত পার্ট আছে বা টার্মস আছে এগুলো সব আমরা পাবো এই ইকুয়েশনের মধ্যে। ইকুয়েশনের মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু যে ইকুয়েশনের নতুন একটা ট্যাব ওপেন হবে, এখানে যাবতীয় সব কিছু থাকবে। এখান থেকে যেমন আমি ফ্র্যাকশন নিলাম, ফ্র্যাকশন থেকে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে যে উপরে চারকোনা বক্স আছে এখানে ক্লিক করে আমি 10 লিখলাম, নিচেরটাতে ক্লিক করে আমি 5 লিখলাম। এই যে আমার কিন্তু হয়ে গেল। দেন আমি হচ্ছে একটা স্পেস দিয়ে ইকুয়াল দিয়ে আমি কিন্তু এখানে 2 লিখতে পারি। ওকে, তো এভাবে হচ্ছে লিখতে পারি। আবার যদি গুণ হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যেমন 5 × 5, তো এইটা তো মূলত গুণের সাইন না। ওকে, সো এইটাকে আমরা কি করে মেইন গুণের চিহ্ন বা ম্যাথের যে গুণের চিহ্নটা আছে ওটা দিতে পারি। তো সেক্ষেত্রে আমি 5 লিখলাম, ইনসার্টে আসবো, এই যে সিম্বল, সিম্বল থেকে এখানে হচ্ছে ছোট করে শো করবে। ওকে, এই যে এখানে যেমন গুণের চিহ্ন, ভাগের চিহ্ন। ওকে, আমি গুণের চিহ্ন দিলাম, তারপরে 5 = 25। ঠিক আছে, তো ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল টার্মস গুলো আমরা ইকুয়েশনে এবং সিম্বলে সব চিহ্নগুলো পেয়ে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর ক্লাস 4 এর পার্ট 2, পিকচার থেকে সিম্বল পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে কোনো কনফিউশন থাকলে আমাকে জানাতে পারো।